আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম। স্টার্ট উইথ শরীফুলের পক্ষ থেকে স্বাগত। আজকে ইলাস্ট্রেটর 4 নম্বর ক্লাস। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ম্যাজিক অন টুল আর ল্যাসো টুল। তা আমরা অলরেডি কিন্তু যারা ফটোশপের ক্লাস করেছি তারা ম্যাজিক অন টুল আর ল্যাসো টুলের কাজ জানি। কিন্তু আমাদের ইলাস্ট্রেটরের কাজটা ফটোশপের চাইতে ভিন্ন। আমি আগে ইলাস্ট্রেটরের কাজ দেখাবো। ইলাস্ট্রেটরের কাজ দেখানো হয়ে গেলে দেন আমরা কম্পেয়ার করব যে ফটোশপ আর ইলাস্ট্রেটরের কাজের ভিতরে পার্থক্যটা কী। তা প্রথমে আমি যাচ্ছি হচ্ছে ম্যাজিক অন টুল। আমরা দেখি যখন আমরা একাধিক শেপ সিলেক্ট করি কালার ওয়াইজ বা কালার ছাড়া, তখন আমরা কি করি যে একটা অবজেক্ট সিলেক্ট করার পরে শেপ ধরে দেন অন্য অবজেক্ট সিলেক্ট করি। তাহলে কি হয়, আমি একই অবজেক্ট আমি সহজে সিলেক্ট করতে পারি, কিংবা ড্র্যাগ করি যদি আমরা অন্যভাবে সিলেক্ট করতে চাই। পাশাপাশি যেগুলো থাকে সেগুলো যদি ড্র্যাগ করে সিলেক্ট করতে চাই সেই ক্ষেত্রে আমরা করে ফেলতে পারি। বাট আমি যদি কালার ওয়াইজ সিলেকশন করতে চাই, যে আমি চাচ্ছি আমার যে সাইন কালারটা এটা সিলেক্ট করব, তাহলে আমাদের কি করতে হয়, শিফট ধরে ধরে আলাদাভাবে সিলেক্ট করতে হয়। এটা না করে আমরা যদি ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করি, খেয়াল করেন আমি ম্যাজিক ওয়ান টুলে আসি এবং যে কোনো কালার, আমি এখানে র্যান্ডমলি কিছু শেপ ড্র করে রেখেছি, যে কোনো একটা কালারে যখন ক্লিক করব দেখেন সেম কালার যেই শেপ আছে সেই শেপগুলো সিলেক্ট হয়ে যাবে। আমি যদি অন্য একটা কালারে ক্লিক করি, দেখেন আমার এখানে যে সায়ান কালারটা আছে, সায়ান কালারের যে কয়টা অবজেক্ট আছে সেই কয়টা অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। দেখেন আমি যদি এখানে কালার চেঞ্জ করে দিই তাহলেও কিন্তু ইজিলি আপনি চেঞ্জ করতে পারেন। এখন আমরা যতটুকু বুঝলাম যে ম্যাজিক কন্ট্রোলের কাজ হচ্ছে একাধিক শেপ একই কালার যদি হয় সেক্ষেত্রে সে সহজেই সিলেক্ট করে দিবে কালার ওয়াইজ। সেটা আপনার শেপ একই রাখা থাকা লাগবে না, আপনার শেপ যে কোনো তার থাকতেই পারে। কিন্তু আমাদের ফটোশপে কিন্তু ম্যাজিক অন টুল আছে। এটার কাজ কেমন, ম্যাজিক অন টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি যে কোনো একটা কালারে ক্লিক করলাম, খেয়াল করে দেখেন আমার পাশে সেম কালার থাকা সত্ত্বেও সেটা কিন্তু সিলেকশন করে নাই। আমাদের যে ইলাস্ট্রেটর ছিল এখানে খেয়াল করেন আমার এখানে যত অবজেক্ট আছে সেম কালার, ক্লিক করার সাথে সাথে আশেপাশে যত অবজেক্ট আছে সকল অবজেক্ট কিন্তু সে অটোমেটিক সিলেক্ট করে দিয়েছে। কিন্তু ফটোশপে ক্লিক করার সাথে সাথে আশেপাশে সেম কালারটা কিন্তু সে অটোমেটিক সেভ করে নাই, কারণ আশেপাশের আমার এরিয়াটা অন্য কালার দেওয়া আছে। এই হচ্ছে ফটোশপ আর ইলাস্ট্রেটরের ম্যাজিক অন টুলের পার্থক্য। আমি সিমিলার যদি কালার অ্যাপ্লাই করতে চাই তাহলে রাইট বাটন প্রেস করে সিমিলার প্রেস করলে অটোমেটিক সেম কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। বাট এইটা কিন্তু রিয়েলিস্টিক জিনিসে খুব ভালো কাজ করে না। আর্টিস্টিক, এরকম আর্টিস্টিক যদি কোনো কাজ হয় সেক্ষেত্রে ইজিলি কাজ করে। তাহলে আমরা বুঝলাম ফটোশপ আর ইলাস্ট্রেটরের ম্যাজিক অন টুলের পার্থক্যটা কি, যে এইটা কি করে যে একাধিক অবজেক্ট অটোমেটিক সিলেক্ট করে, আর ফটোশপে কি করে একাধিক কালার যদি একটা এরিয়াতে থাকে সেটা সিলেক্ট করে নেয়, আর যদি না থাকে সেক্ষেত্রে সিমিলার প্রেস করলে হয়ে যায়। এখন আসি যে প্র্যাকটিক্যালি কাজ কি। খেয়াল করে দেখেন আমার এখানে একটা ডিজাইন করা আছে, তো এই ডিজাইনের সেম কালার সবগুলো দেওয়া। অনেক সময় কী হয়, যখন আমরা কোনো ডিজাইন করি এই ডিজাইনের কালার ভ্যারিয়েশন করতে হয়। যেমন এখানে দেখেন আমি গ্রাফিক রিভার .net এখানে একটা বিজনেস কার্ড নিয়ে আসছি, যদিও এটা আমাদের বাংলাদেশি একজনের করা, একটা মেয়ের। তা খেয়াল করে দেখেন আমি এখানে ক্লিক করছি, ডিজাইন কিন্তু একটাই, বাট এটার কালার কম্বিনেশন আলাদা আলাদা করা। কেননা আমরা অনেকেই বিভিন্ন জিনিসপত্র কেনার সময় আমরা কি জিজ্ঞেস করি যে ভাই সেম ডিজাইনের ভিতরে অন্য একটা কালার দেখান। আমাদের সবার কিন্তু কালার একই পছন্দ হয় না, সেক্ষেত্রে এক একজন এক এক রকম কালার আমরা পছন্দ করি। সেটা হলে কি হয় যে আমরা যখন কোনো ডিজাইন করি, খেয়াল করে দেখেন আমরা যখন কোনো ডিজাইন করি এই ডিজাইনের কালার ভ্যারিয়েশন ক্রিয়েট করতে হয়। তো কালার ভ্যারিয়েশন ক্রিয়েট করা কিন্তু একদম ইজি কাজ, বাট আপনি ডিজাইন করা কিন্তু একটা ক্রিটিক্যাল কাজ। এখন এই ইজি কাজটাকে আরও ইজি কীভাবে করবেন, খেয়াল করে দেখেন আমার এখানে একই ফ্ল্যাট ডিজাইন তিনটা আছে, একই কালার একই সেম টু সেম। এখন আমি চাচ্ছি যে এই তিনটা কালার ভ্যারিয়েশন করব ম্যাজিক কন্ট্রোলের মাধ্যমে। তো ম্যাজিক কন্ট্রোলের জন্য প্রথমে একটা জিনিস করতে হবে কি, যে আপনি যেহেতু বারবার আমি যদি এখানে এই কালারটা চেঞ্জ করতে চাই, খেয়াল করেন তিনটা ফ্লায়ারের প্রত্যেকটা কালার কিন্তু আমার কী হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি
সিলেকশনটাকে অফ রাখতে চাই, একটা অবজেক্টকে সিলেক্ট করে বা একটা ফ্ল্যাগকে সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করব, যদিও আমরা লকের ক্লাসটা এখনও করি নাই। এখন আমরা চাচ্ছি এই শুধুমাত্র এইটার কালার চেঞ্জ করতে। তো খেয়াল করেন আমি ম্যাজিক কন্ট্রোলে যাচ্ছি। এখন আমরা প্র্যাকটিক্যাল কাজ দেখাচ্ছি যে আসলে ম্যাজিক কন্ট্রোল দিয়ে প্র্যাকটিক্যালি কীভাবে কাজ করব। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমি যাচ্ছি এই কালারটা চেঞ্জ করতে। আমি কালারটা এখানে অ্যাপ্লাই করি। দেখেন এখানে একটা কালার চলে আসছে। এবার আমি যাচ্ছি পাশের কালারটাও চেঞ্জ করতে, ক্লিক করলাম। করার পরে আমি পাশে অন্য আর একটা কালার দিয়ে দিলাম। খেয়াল করেন আমার এইটার ভিতরে কিন্তু কালার ভ্যারিয়েশন তৈরি হয়ে গেছে, যে আগে যেটা ছিল সেটা সেমই আছে। আমি জাস্ট কী করলাম, ম্যাজিক কন্ট্রোলে যতগুলো অবজেক্ট সেম কালার ছিল ততগুলো অবজেক্ট আমি আলাদা করে ফেললাম। এবার আমি এটাকেও কী করবো, Ctrl+2 দিয়ে লক করব। অবশ্যই সকল অবজেক্ট যাতে সিলেক্ট থাকে খেয়াল রাখতে হবে। আমি আবার এইটাকে ম্যাজিক কন্ট্রোল দিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে একটা কালার দিলাম, আর এখানে ক্লিক করলাম, আমি এখানে একটা কালার দিলাম। ওকে, খেয়াল করে দেখেন আমরা কিন্তু খুব সহজেই ম্যাজিক কন্ট্রোলের সাহায্যে 3টা ডিজাইন আলাদা আলাদা কালারে করে ফেললাম। এইভাবে করে আপনি যে কোনো ডিজাইনের কালার ভ্যারিয়েশন ক্রিয়েট করতে গেলে আপনি কিন্তু মাস্ট বি ম্যাজিক কন্ট্রোলটা ইজিলি ইউজ করতে পারবেন। তাহলে আমরা ম্যাজিক কন্ট্রোলের কাজটা করলাম। এবার দেখব কি ল্যাসো টুল। আমরা সাধারণত ফটোশপ যারা অলরেডি করে ফেলছি দেখবেন কিন্তু এই মুহূর্তে আমাদের আই বাটনে দেওয়া আছে যে কাস্টম সিলেকশন টুলের যে ভিডিওটা সাজেস্ট করতেছে, এটা দেখে নেবেন যে ল্যাসো টুল কীভাবে ইউজ করে। যে কাস্টম সিলেকশন, খেয়াল করে দেখেন এখানে কিন্তু একটা ভিডিও শো করতেছে কীভাবে সিলেক্ট করবে। এই সিলেকশন আর ফটোশপের সিলেকশনের ভিতরে আকাশ পাতাল পার্থক্য আছে। যেমন খেয়াল করে দেখেন আমাদের যে এখানে ল্যাসো টুলটা আছে, এটার কাজটা কি, যে আমরা জানি যে কোনো অবজেক্ট বা যে কোনো এরিয়া সিলেক্ট করতে গেলে ল্যাসো টুলটা কিন্তু কাজে দেয়। এখানে এটার সাথে আপনি কাট, কপি, পেস্ট যে কোনো কিছু করতে পারেন। তবে ইলাস্ট্রেটরে এটার জন্য ব্যবহার করা হয় না, সাধারণত অবজেক্ট সিলেকশন করার জন্য ব্যবহার হয়। যেমন খেয়াল করে দেখেন আমরা নর্মালি যদি কোনো অবজেক্ট সিলেক্ট করি তাহলে কী করে ড্র্যাগ করে সিলেক্ট করে ফেলি, কিংবা আমরা শিফট ধরে ধরে আলাদাভাবে সিলেক্ট করতে পারি। কিন্তু এই কাজটা আমরা ইজিলি ল্যাসো টুলের মাধ্যমে করতে পারি। কীরকম, যে আপনি চাচ্ছেন এই 3টা অবজেক্ট সিলেক্ট করবেন বা র্যান্ডমলি কোনো অবজেক্ট সিলেক্ট করবেন, তাহলে কি করতে হবে, আপনি ল্যাসো টুলে যাবেন, যাওয়ার পরে আপনি যেই এরিয়াটা আপনি সিলেক্ট করবেন নিয়ে দেয়ার আপনি টান দিবেন। দেখেন আমি এইভাবে কিন্তু অন্য টুল দিয়ে সিলেক্ট করতে পারতাম না, কাস্টমলি আমরা যে কোনো অপশন সিলেক্ট করে ফেললাম। এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে সাধারণত পাতের উপর কাজ করে। আমি একটু পরেই দেখাচ্ছি প্র্যাকটিক্যাল কাজ। যে খেয়াল করে দেখেন আমি এখান দিয়ে ড্র করলাম, আমার কিন্তু এইটাও সিলেক্ট হয়ে গেছে, কেননা আমি এই সিলেকশনটাকে ওই যে ল্যাসো টুলের মতো কভার করে নাই। যেখান থেকে শুরু করছিলাম ওইখানে যে শেষ করবেন, তাহলে কি হবে, অন্য যে অবজেক্ট সেটা সিলেক্ট হবে না। এটা কখন দরকার হয়, যখন আপনি একাধিক শেপ নিয়ে অনেক ধরনের কাজ করবেন, তখন এই জিনিসটা খুবই হেল্পফুল কাজ করবে। কারণ কি, তখন আপনি এইটা না ধরে আপনি যদি এই ল্যাসো টুল দিয়ে ব্যবহার করেন তাহলে ইজিলি করতে পারবেন, কারণ আপনার আশেপাশে আরও অনেক অবজেক্ট থাকতে পারে। তাহলে আমরা ল্যাসো টুল যতটুকু বুঝলাম যে আমরা একাধিক অবজেক্ট সিলেক্ট করতে গেলে আমরা ল্যাসো টুলটা ব্যবহার করব, সেটা কালার বেস না, সেটা হচ্ছে স্ট্রোক বেস। যেমন আমি যদি এইভাবে র্যান্ডমলি ড্র করে এটা হবে, আবার যদি এরকম করি দেখাল করে দেখেন আমি যদি এই দিলাম, এই দিলাম, এই দিলাম, আবার এখান থেকে ড্র করে এইখানে নিয়ে আসছিলাম, খেয়াল করে দেখেন যেই যে অবজেক্টটা আমি সিলেক্ট করলাম জাস্ট সেই অবজেক্টটাই কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা ল্যাসো টুল দিয়ে সিলেকশন করতে পারি। এবার আমি যেই জিনিসটা দেখাবো সেটা অনেকেই হয়তো বা জানি না, সেটা কি, খেয়াল করে দেখেন যখন আমরা কোনো কমপ্লিট ডিজাইন করি, এই কমপ্লিট ডিজাইনে আমরা কি করি, অনেক সময় কালার চেঞ্জ করতে হয় বা কিছু করতে হয়, সেই ক্ষেত্রে আমরা ল্যাসো টুলটা ইউজ করতে পারি। কীরকম, আমরা জানি যখন আমরা কোনো একটা ব্যাকগ্রাউন্ডে কালার করি বা কাজ করি তখন কিন্তু পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, সেটা কিছু থাকুক আর না থাকুক আমরা কিন্তু হোয়াইট কালার দিয়ে রাখি। যদি হোয়াইট কালার না রাখি, হ্যাঁ আমি যদি কালার পরিবর্তন করতে চাই, খেয়াল করে দেখেন আমার টোটালটা কিন্তু কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। এই সকল জায়গায় যখন আপনি
ল্যাসো টুল ব্যবহার করবেন তখন ইজিলি করতে পারবেন। দেখেন আমি যদি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করি এবং সেটার কালার যদি সাদা থাকুক বা যে কোনো কিছু থাকুক সেটার সমস্যা নাই, আমি দিলাম। তারপর আমি এটাকে পিছনে দিয়ে দিচ্ছি, রাইট বাটন প্রেস, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। আমি এটাকে যে কোনো একটা কালার দিতে পারি যেটা এটার সাথে যায় না, এরকম একটা কালার আমি দিলাম। যাই হোক, এখানে কালার কম্বিনেশন সুন্দর হয় নাই। খেয়াল করেন, যদি আমরা এইখানে আমাদের সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে চাই, আমি কিন্তু এই 3টা বা 4টা অপশন সিলেক্ট করতে পারবো না। কেন পারতেছি না? আমাদের পিছনে একটা অবজেক্ট কিন্তু আছে। এই অবজেক্টটা আমি অল ওভার করে দিলাম। এই অবজেক্টটা আমার থাকার কারণে আমি নর্মালি সিলেকশনটা করতে পারতেছি না। এইটা আমরা ল্যাসো টুলের সাহায্যে একদম ইজিলি আমি সিলেকশনটা করতে পারতেছি। কেননা ল্যাসো টুলটা সবসময় কিসের উপরে কাজ করে? পাতের উপরে কাজ করে বা এরিয়ার উপরে কাজ করে। যখন আপনি কোনো একটা এরিয়া নর্মালিভাবে সিলেক্ট করবেন তখন কিন্তু সারাদিনও সে কী করবে না, সিলেকশনটা আসবে না, কারণ এখানে কোনো পাত নাই, সে ফিলে কখনোই কাজ করে না। এই জিনিসটা আমাদের অনেকেই আমরা জানি না যে এইটা আসলে কীভাবে কাজ করে। খেয়াল করেন, আমি যদি এইটা কিন্তু ফিল, আমি এখানে এই সিলেকশন করতেছি, যা কিছু তাই করতেছি, কোনো সিলেকশন আসতেছে না। ল্যাসো টুল শুধুমাত্র পাতের উপরে কাজ করে, এই জিনিসটা আমরা অনেকে জানি না। তাহলে আমাদের কী করলো, ল্যাসো টুল দিয়ে আমরা ইজিলি এইভাবে সিলেক্ট করতে পারলাম। কিন্তু আমরা মুভ টুল দিয়ে যদি এভাবে সিলেক্ট করতে চাইতাম তাহলে কিন্তু হতো না। তাহলে মাস্ট বি আমার কী করতে হতো, আমার এই অবজেক্টটা পিছনে লক করে Ctrl+2 দিয়ে লক করে দেন আমরা এভাবে সিলেকশন করতে পারতাম। তাহলে আমরা খুব চমৎকার একটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে আমরা যদি কোনো অবজেক্টকে লক না করি এবং সেই অবজেক্টের উপরে আরও যদি একাধিক অবজেক্ট থাকে, তাহলে আমরা সেটাকে লক না করেই ল্যাসো টুলের সাহায্যে খুব সহজেই সিলেকশন করতে পারি। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমরা ম্যাজিক অন টুল অ্যান্ড ল্যাসো টুলের নতুন কাজ জানতে পেরেছি। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।